শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ফিনিক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর আজকের ফাইন্যান্স ক্লাসে বড় ভোরের মতো তোমাদের সাথে আছি আমি শাফাত মাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়। দেখতে দেখতে বেশ কয়েকটা ক্লাস পার করে আসলাম না, আশা করি কিছুটা হলেও ভ্যালু এডিশন করতে পেরেছি তোমাদের জন্য, কিছুটা হলেও কন্ট্রিবিউশন করতে পেরেছি তোমাদের নলেজ বাড়ানোর ক্ষেত্রে আশা করি। মূলধন ব্যয় বলতে আমরা কি বুঝি বা কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ ইনভেস্টর, বিনিয়োগকারীর প্রত্যাশিত সর্বনিম্ন যে আয়ের হার সেটাই এক কথায় মূলধন ব্যয়। আবার বলছি, বিনিয়োগকারীর প্রত্যাশিত সর্বনিম্ন আয়ের হার, যে আয়ের হারটা একটা প্রকল্পে বিনিয়োগ করার সময় একটা বিনিয়োগকারী প্রত্যাশা করে। দ্য মিনিমাম required rate of return এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নেরই অপর নাম হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। বা কে দিয়ে যেটাকে প্রকাশ করা যায়, যেটাকে আর দিয়ে প্রকাশ করা যায়, অপরচুনিটি কস্ট এটার আরেকটা নাম হতে পারে। অপরচুনিটি কস্ট কি মনে আছে? আমার যে প্রকল্পে বিনিয়োগ করার কথা সে প্রকল্পে বিনিয়োগ না করে আমি যদি অন্য আরেকটা প্রকল্পে বিনিয়োগ করতাম তাহলে আমি সেখান থেকে একটা নির্দিষ্ট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন পেতাম, অর্থাৎ সেখান থেকে আমি একটা নির্দিষ্ট আয়ের হার পেতাম। কিন্তু আমি ওই প্রকল্পটায় বিনিয়োগ না করায় সে টাকাটা আমি পাচ্ছি না, আমি সেই ক্যাশ ফ্লোটা থেকে বঞ্চিত হচ্ছি। আমি যে টাকাটা থেকে বঞ্চিত হচ্ছি এটাই আমার অপরচুনিটি কস্ট। The minimum required rate of return the investor earns from or wants from an investment. এই হচ্ছে প্রত্যাশিত সর্বনিম্ন আয়ের হার যেটা একটা বিনিয়োগকারী প্রত্যাশা করে। এখন সেই সর্বনিম্ন আয়ের হারের মধ্যে কি কি পড়তে পারে? সেই প্রত্যাশিত সর্বনিম্ন আয়ের হারের মধ্যে যেগুলো পড়ে সেগুলোকে আমরা যে সকল ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে লভ্যাংশ বা ডিভিডেন্ড, ইন্টারেস্ট, আর আরেকটা হতে পারে opportunity cost of retained earnings। লভ্যাংশটা আমরা কোথা থেকে পাই? আমরা যদি কমন স্টকে ইনভেস্ট করি, অর্থাৎ সাধারণ শেয়ারে যদি আমরা বিনিয়োগ করি তাহলে আমরা লভ্যাংশ পেতে পারি। আমরা যদি অগ্রাধিকার শেয়ার বা প্রেফার্ড স্টকে ইনভেস্ট করি তাহলে আমরা একটা ডিভিডেন্ড এক্সপেক্ট করতে পারি। আর ইন্টারেস্টটা আমরা যদি বন্ড পারচেস করি, অর্থাৎ বন্ডে ইনভেস্ট করি তাহলে আমরা বন্ড থেকে তাহলে আমরা ইন্টারেস্ট পেতে পারি। অপরচুনিটি কস্ট অফ রিটেন আর্নিংস এটাই একটু পরে আসছে। ধরে নেওয়া হয় একটা নতুন প্রকল্পে
সে পরিমাণ ঝুঁকি থাকবে যে পরিমাণ ঝুঁকি একটা বর্তমান প্রকল্পে আছে। এটা মনে রাখবা। ঝুঁকির ব্যাপারটা একটা ব্যবসায় বর্তমানে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে যে সকল ঝুঁকি থাকে, ভবিষ্যতে আমি নতুন যে প্রকল্পটা বিনিয়োগ করব সেটাও একই রকম ঝুঁকি আছে বলে ধরে নেওয়া হয়। সরি, এবার আসো দুটো টার্মিনোলজি, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আর ক্যাপিটাল স্ট্রাকচার কি সেই ব্যাপারে। একটা ব্যালেন্স শিটে রাইট সাইড এর টোটালটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। রাইট সাইডে কি কি থাকে? শর্ট টার্ম লায়াবিলিটিস থাকে। রাইট সাইডে থাকে শর্ট টার্ম লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, equity and retained earnings। এই শর্ট টার্ম লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, ইকুইটি অ্যান্ড রিটেনড আর্নিংস সবগুলোই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের অন্তর্গত। আর ক্যাপিটাল স্ট্রাকচারের অন্তর্গত শুধুমাত্র লং টার্ম লায়াবিলিটিস, ইকুইটি আর নেট আর রিটেনড আর্নিংসের অংশটা। যখন আমি ক্যাপিটাল স্ট্রাকচারের কথা বলবো তখন শুধুমাত্র লং টার্ম লায়াবিলিটিস, ইকুইটি আর রিটেনড আর্নিংস আসবে, তখন শর্ট টার্ম লায়াবিলিটিসটা ইনক্লুডেড হবে না। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারের কথা বললে আমরা শর্ট টার্ম লায়াবিলিটিটাকে বাদ দিয়ে দেব। এবং এই চ্যাপ্টারে অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং যখন কস্ট অফ ক্যাপিটাল যখন আমরা করাবো তখন আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারটাই মেইনলি লাগবে। এই চ্যাপ্টারের সাথে রেলেভেন্ট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। ও হ্যাঁ, একটু আগে ক্যাপিটাল বাজেটিংয়ের কথা বললাম। ক্যাপিটাল বাজেটিংটা কস্ট অফ ক্যাপিটাল এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমাকে যদি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নিতে হয় বা মূলধন বাজেটিং ডিসিশন নিতে হয় তাহলে আমাকে অবশ্যই কস্ট অফ ক্যাপিটাল অ্যানালাইসিস করতে হবে। এখন কস্ট অফ ক্যাপিটালের যদি একটা স্পেসিফিক ডেফিনিশনে আমি আসতে চাই, সেক্ষেত্রে আমাকে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালকেও টেনে নিয়ে আসতে হবে। আমরা সচরাচর ইন্টারমিডিয়েটের বইয়ে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালটা একদম শেষের দিকে পড়ি এই চ্যাপ্টারের, কিন্তু যখন আমি ডিফাইন করব কস্ট অফ ক্যাপিটালকে আমাকে শুরুতেই ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালটাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেটিং প্রসেসটা রেলিভেন্ট। কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশনের জন্য প্রথমে কস্ট অফ ইচ সোর্স দরকার। কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন প্রসেস। cost of each specific source। এরপরে সোর্সের ওয়েট ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কস্ট অফ ক্যাপিটাল বলতে শুধুমাত্র ইনিশিয়াল কস্ট অফ ক্যাপিটাল বোঝায় না। অর্থাৎ একটা ফার্ম যদি বন্ড ইস্যু করে ব্যবসা শুরু করে, শেয়ার ইস্যু না করে শুরুতে, তাহলে শুধুমাত্র আমি কস্ট অফ ক্যাপিটালে একদম ইনিশিয়ালি যে বন্ড ইস্যু করলো, সেই ইনিশিয়ালি বন্ড ইস্যু করার মাধ্যমে তাকে যে ফার্মকে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা পে করতে হবে শুধুমাত্র সেটাকে আমি কস্ট অফ ক্যাপিটাল হিসেবে ধরবো না।
কস্ট অফ ক্যাপিটাল বলতে পুরো একটা ফার্মের লাইফ টাইমে যতবার যত সোর্স থেকে একটা ফার্ম ফাইন্যান্সিং করবে, হতে পারে সেটা শেয়ারের মাধ্যমে, হতে পারে সেটা আবার বন্ড ইস্যু করলো, হতে পারে সেটা রিটেন আর্নিংসের মাধ্যমে ফাইন্যান্সিং করলো একটা ফার্ম, প্রত্যেকবারই যে কস্টটা হচ্ছে সেই কস্টটা কস্ট অফ ক্যাপিটালের মধ্যে যাবে। শুধুমাত্র ইনিশিয়াল যে সোর্স থেকে ফাইন্যান্সিং করলো শুধুমাত্র সেটুকু ইনক্লুডেড হবে না, পুরো লাইফ টাইমে, পুরো পিরিয়ড অফ টাইম যতগুলো বছর আছে সবগুলোতে যেসব ফাইন্যান্সিংগুলো করা হয়েছে সবগুলোর কস্ট এখানে ইনক্লুডেড হবে। তো যাই হোক, সোর্সের ওয়েট ক্যালকুলেট করতে হবে, এরপর গুণ করে দিতে হবে কস্ট অফ ইচ স্পেসিফিক সোর্স 1 ইন্টু প্রত্যেকটা সোর্সের ওয়েট, টোটাল ক্যাপিটাল অনুপাতে ওয়েট কত, অর্থাৎ প্রপোর্শনেটলি কত ওয়েট ক্যারি করে এক একটা সোর্স, 1 ইন্টু 2। এই হলো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাই আমরা মূলত কস্ট অফ ক্যাপিটাল বলতে বুঝি। একজন ইনভেস্টর অবশ্যই এই মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা বিবেচনা করবে যখন সে ইনভেস্ট করতে চাইবে। উইদাউট মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কোনো ইনভেস্টর ইনভেস্ট করবে না। এখন একটা প্রতিষ্ঠান যখন ফাইন্যান্সিং করতে চায় তখন প্রতিষ্ঠানকে অবশ্যই লেস্ট কস্ট সোর্স থেকে ফাইন্যান্সিং করতে হয়, সেটা একদম প্রথম ক্লাসে বলেছি। লেস্ট কস্ট সোর্স, সর্বনিম্ন খরচ হবে যেই সোর্স অফ ফান্ড থেকে, সেই ফান্ডের মাধ্যমে ফাইন্যান্সিং করবে একটা প্রতিষ্ঠান। এখন সচরাচর বৈশ্বিক প্রেক্ষাপট থেকে যদি বলার চেষ্টা করি, যে কোনো ইউরোপ বা আমেরিকার কোম্পানি সচরাচর শেয়ার ফাইন্যান্সিং খুব কম করে, এভারেজে 10 থেকে 15% মোট মূলধনের ফাইন্যান্সিং করা হয় শেয়ারের মাধ্যমে, বাকিটা করা হয় নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে, কিংবা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে, কিংবা বন্ড ইস্যু করে ফাইন্যান্সিং করা হয়। কারণ অধিকাংশ কোম্পানি চায় না যে বাইরের কেউ এসে শেয়ার কিনে মালিকানা অধিকার লাভ করুক, কারণ যারা শেয়ার কিনবে তারাই মালিক এবং তারাই ভোটাধিকার লাভ করবে এবং তারা বোর্ড অফ ডিরেক্টরসকে সিলেক্ট করতে পারবে। তাই শেয়ার ফাইন্যান্সিংয়ের ব্যাপারটায় একটু কম যায় বহির্বিশ্বের কোম্পানিগুলো। তো সবার আগে বন্ডকে প্রেফার করে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, কিংবা ব্যাংক লোনকে প্রেফার করে, কিংবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়াকে প্রেফার করে যে কোনো ফার্ম। তাই সবার আগে সেগুলোর কস্ট অফ ক্যাপিটাল তারা বিবেচনা করে। আমি ডেট ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা বলি। ডেট ফাইন্যান্সিংয়ের সুবিধা ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে একটা আছে, ইনভেস্টর পার্সপেক্টিভ আর ফার্ম বা ইস্যুয়ার এর পার্সপেক্টিভ থেকে আছে। পার্সপেক্টিভ, ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে ডেটের মাধ্যমে ফাইন্যান্সিংয়ের সুবিধাটা কি? কারণ সুবিধাটা ইনভেস্টর সবচেয়ে বেশি লাভ করবে যখন একজন ইনভেস্টর ডেটের মাধ্যমে ফাইন্যান্সিং করবে, কারণ সেখানে তাকে খুব বেশি একটা রিস্ক বিয়ার করতে হবে না। যদি কোম্পানিটা দেউলিয়াও হয়ে যায়, সবার আগে যে প্রপার্টি আছে ফার্মের, সেই প্রপার্টির উপর ক্লেম থাকবে ডেট হোল্ডার বা বন্ড হোল্ডারের, বা যে লোন দিয়েছে তাকে। তার ক্লেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লেম, সবচেয়ে বেশি প্রেফারেন্স পাবে যে কোনো ক্ষেত্রে এই ডেট হোল্ডার বা বন্ড হোল্ডারের ক্লেম। যখনই নেট প্রফিট হবে, নেট প্রফিট আফটার ট্যাক্সের উপর সবার আগে ক্লেম করতে পারবে একজন বন্ড হোল্ডার। সুতরাং একজন বন্ড হোল্ডারের ইনভেস্টমেন্টটা সবচেয়ে সেফ, যদিও রিটার্ন কম্পারেটিভলি কম, কারণ রিটার্নটা একটা ফিক্সড রেটে হয়। তবে তার কেউ যদি কম রিস্ক নিতে চায়, কেউ যদি রিস্ক অ্যাভার্স হয়, সে অবশ্যই বন্ড মার্কেটে ইনভেস্ট করবে, অর্থাৎ সে বন্ড পারচেস করবে, কারণ সেক্ষেত্রে রিস্ক কম এবং সে আগে ক্লেম করতে পারবে। আর ফার্ম বা ইস্যুয়ারের পার্সপেক্টিভ থেকে হচ্ছে, যখন একটা ফার্ম লোন নেবে কিংবা যখন একটা ফার্ম বন্ড ইস্যু করবে,
তখন সে ট্যাক্স অ্যাডভান্টেজ পাবে। কারণ ট্যাক্স অ্যাডভান্টেজের কথাটা উচ্চারণ করলেই আমাদের মাথায় অবশ্যই চলে আসা উচিত ঋণের সুদ করবাদযোগ্য খরচ। অর্থাৎ ঋণের সুদ থেকে একটা ট্যাক্স অ্যাডভান্টেজ যেহেতু ফার্ম পাচ্ছে, সেহেতু একটা ফার্ম ডেট ফাইন্যান্সিংকে প্রেফার করতে পারে। এই চ্যাপ্টারে ডেট ফাইন্যান্সিং রিলেটেড ইম্পর্ট্যান্ট, যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট আর কি, সেই রিলেটেড দু একটা সূত্র যদি আমি মনে করার চেষ্টা করি তাহলে কি কি আসতে পারে? ভ্যালু অফ ডেট, সেটা হতে হবে অপরিশোধ্য। Amount of interest divided by cost of debt into 1 minus corporate tax rate. কর পরবর্তীটা আমাদের সবসময় দেখাতে হবে। কর পূর্ববর্তীটা রেলেভেন্ট না, কর পরবর্তীটাই রেলেভেন্ট। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই কস্ট অফ ডেট ইন্টু 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স রেট। আচ্ছা, একজন ইনভেস্টরের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর একটা কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল কেন ডিফারেন্ট হয় জানো? ইনভেস্টরের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর ফার্মের কস্ট অফ ক্যাপিটাল কি সেম হয়? ইট ক্যান বি অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইনভেস্টর required rate of return is not equal to firm's cost of capital. কারণ কি? দুটো কারণে এই দুটো ইকুয়াল হবে না। কারণ ফার্মের কস্ট অফ ক্যাপিটালটা ধার্য করতে হবে ফ্লোটেশন কস্টটা এবং ট্যাক্সটাকে বাদ দিয়ে। এটা নির্ধারণ করতে হবে ট্যাক্স আর ফ্লোটেশন কস্টকে বাদ দিয়ে। ফ্লোটেশন কস্টটা কিন্তু খুব রেলিভেন্ট একটা কস্ট, যদিও এটাকে আমরা প্রায় সময় যখন আমরা হাতে কলমে ম্যাথ করি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু ফ্লোটেশন কস্টকে অ্যাভয়েড করা যাবে না রিয়েল লাইফে, কখনোই যাবে না। একজন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিকে অবশ্যই তোমার প্রয়োজন হবে যখন তুমি একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে আসবা, তখন ডেফিসিট ইউনিট এবং সারপ্লাস ইউনিটকে পরিচয় করে দেবে একজন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। তখন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হতে পারে সেটা একজন ব্রোকার, হতে পারে সেটা একজন ডিলার। ব্রোকারকে যে কমিশন দিতে হয় বা ডিলারকে যে কমিশন দিতে হয় সেটাই হচ্ছে ফ্লোটেশন কস্ট। ট্যাক্স এবং ফ্লোটেশন কস্টকে অবশ্যই এক্সক্লুড করতে হবে, অবশ্যই বাদ দিতে হবে যখন ফার্মের কস্ট অফ ক্যাপিটালটা বিবেচনা করতে হবে। এই জন্যই ইনভেস্টরের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ নট ইকুয়াল টু ফার্মস কস্ট অফ ক্যাপিটাল। এবার আসো শেয়ার। শেয়ারের ক্ষেত্রে প্রেফার্ড স্টক আছে, কমন স্টক আছে। রেসিডুয়াল ক্লেম কারা পায়? যারা কমন স্টক হোল্ডার তারা। তাদের পজিশন সবচেয়ে রিস্কে আছে, অর্থাৎ তারা বন্ড হোল্ডার এবং প্রেফার্ড স্টক হোল্ডারদের পরে রিটার্ন পায় যদি কোনো রিটার্ন অবশিষ্ট থাকে। রেসিডুয়াল মানে কি? রেসিডুয়াল মানে অবশিষ্টাংশ। রেসিডুয়াল ক্লেইমেন্ট কারা? অর্থাৎ যারা রেসিডুয়াল অ্যামাউন্টটা ক্লেম করে তারাই হচ্ছে রেসিডুয়াল ক্লেইমেন্ট। আর ক্লেইমেন্ট বলতে কমন স্টক হোল্ডারদেরকে বোঝায়। তারা সবচেয়ে রিস্ক নিয়ে ইনভেস্টমেন্টটা করে। এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, এই অংশটা এটা হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রেট। এই অংশে ট্রিপল এ ক্যাটাগরির
কর্পোরেট বন্ড, এটার রিস্ক তুলনামূলকভাবে তার চেয়ে কম। আর BAA ক্যাটাগরির কর্পোরেট বন্ডের রিস্ক এটার চেয়ে একটু বেশি। অর্থাৎ এই যে ভার্টিক্যাল লাইনটা চলে গেছে এই পর্যন্ত, এখানে যত উপরে আমি ডট দিচ্ছি দ্যাট মিন্স রিস্কটা তত বেশি বাড়ছে। শেয়ারের পজিশন সবচেয়ে উপরে, কারণ দ্য রিস্কিয়েস্ট ইজ শেয়ার, দ্য রিস্কিয়েস্ট ইনভেস্টমেন্ট। নর্মালি এখান থেকে ম্যাথ রিলেটেড যে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রেফার্ড স্টক থেকে আসে হচ্ছে প্রাইস অফ প্রেফার্ড স্টক ইজ ইকুয়াল টু cost of preferred stock is equal to value of preferred stock divided by price of preferred stock। সম্ভবত এই প্রেফার্ড স্টকের সূত্র, এর মাধ্যমে অগ্রাধিকার শেয়ারের যে খরচটা সেটা বের করা সম্ভব। এবার আসো সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারের ক্ষেত্রে কস্ট অফ ইকুইটি দিয়ে আমরা প্রকাশ করি। সাধারণ শেয়ারের যে খরচটা বা মূলধন ব্যয়টা কস্ট অফ ইকুইটি দিয়ে আমরা প্রকাশ করব। সেক্ষেত্রে আমি যদি কনস্ট্যান্ট গ্রোথ মডেল ইউজ করি, দুইটা মডেল সচরাচর জনপ্রিয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। আবার বলছি, কনস্ট্যান্ট গ্রোথ মডেল আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। প্লাস গ্রোথ। এখানে কস্ট অফ ইকুইটিটা অবশ্যই গ্রোথের চেয়ে বেশি হতে হবে। আর D1 বলতে বোঝাচ্ছে DO ইন্টু 1 প্লাস গ্রোথ রেট। কিন্তু এখানে একটা সমস্যা থাকে। সমস্যাটা হচ্ছে এই গ্রোথটা আমরা কিভাবে বের করব। এই গ্রোথটা বের করার ক্ষেত্রে মেইনলি আমাদেরকে অ্যান্টিসিপেট করে নিতে হয়। কখনো এটা প্রিভিয়াস হিস্টোরিক্যাল রেট অফ রিটার্নের উপর বেস করে আমাদেরকে অ্যান্টিসিপেট করতে হয়, কখনো আমরা এমনিতেই অ্যান্টিসিপেট করে নিই। স্রেফ আমরা কয়েকটা কম্প্যারিজনের মাধ্যমে আমরা অ্যান্টিসিপেট করার চেষ্টা করি, যেটা মোটেও পুরোপুরিভাবে নির্ভরযোগ্য নয়। রিলায়েবিলিটি নেই এই গ্রোথ রেটটা ক্যালকুলেশনের ক্ষেত্রে, ল্যাকিং অফ রিলায়েবিলিটি। কারণ এখানে ইটস অল অ্যাবাউট অ্যান্টিসিপেশন। হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে যখন কেউ ইনভেস্ট করবে শেয়ারে, সেটা মোটেও লাভজনক হবে না। কারণ কোন সময় কোম্পানির অবস্থা কীরকম থাকে সেটা কখনো আগে থেকে বলা যায় না। হয়তো গত বছর কোম্পানির ক্যাশ ফ্লো অনেক অনেক বেশি আসছে, কোম্পানির এনপিভি অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এই বছর কোনো একটা কারণে, এই যেমন ধরো করোনা একটা ইস্যু, করোনার কারণে অনেক কোম্পানি কিন্তু পথে বসে গেছে, একটা বড় ধরনের রিসেশন হয়েছে। এই রিসেশনটা যে হবে সেটা কিন্তু জানতো না কোম্পানিগুলো আগে থেকে। সুতরাং প্রিভিয়াস ডেটার উপর বেস করে সবসময় ইনভেস্ট করাটা এই শেয়ার মার্কেটে ইটস নট আ গুড সাইন। কারণ শেয়ার মার্কেটে পরিস্থিতি যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। সেটা হতে পারে করোনার মতো কোনো একটা প্যান্ডেমিক সিচুয়েশন হতে পারে, সেটা কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট কিংবা যুদ্ধ পরিস্থিতি, যাই হোক না কেন, এরকম একটা পরিস্থিতির কারণে শেয়ার মার্কেটের অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং প্রিভিয়াস ডেটা বা হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে ইনভেস্ট করাটা ইটস নট গুড। এই জন্যই মূলত ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলটাকে অনুসরণ করা হয়। ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল রিস্ক এবং রিটার্নের সম্পর্কটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করে।
ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এটাও কমন শেয়ার বা কমন স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ইটস এ ভেরি গুড টেকনিক। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নিয়ে অন্য কোনো ক্লাসে বিস্তারিত পড়াবো। আজকে শুধুমাত্র যতটুকু রেলেভেন্ট ততটুকু দেখাই। রিস্ক ফ্রি রেট প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ইন্টু বেটা, এটাই হচ্ছে সংক্ষেপে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সূত্র, যেটা কমন শেয়ার ভ্যালুয়েশন বা কমন স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো আর কি কি ব্যাপার বাকি থাকলো? সাধারণ শেয়ার এবং রিটেন্ড আর্নিংস, এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে। কোন দিক থেকে? ব্যয়ের দিক থেকে। সাধারণ শেয়ার এর ব্যয় বা কস্ট অফ ইকুইটি ইজ ইকুয়াল টু কস্ট অফ রিটেন্ড আর্নিংস। কস্ট অফ রিটেন্ড আর্নিংস কীভাবে? রিটেন্ড আর্নিংসটা কি? রিটেন্ড আর্নিংসটা হচ্ছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়টা কি? ডিভিডেন্ডের যে পোর্শনটা, নেট প্রফিটের যে পোর্শনটা ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, সেটাই হচ্ছে রিটেন্ড আর্নিংস বা সংরক্ষিত আয়। রিটেন্ড আর্নিংসটা কেন রাখা হয় একটা প্রতিষ্ঠানে? একটা প্রতিষ্ঠানে ভবিষ্যতে সম্প্রসারণের জন্য, আধুনিকায়নের জন্য, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য রিটেন্ড আর্নিংসটা রাখা হয়। রিটেন্ড আর্নিংসের পার্টগুলো কী কী বলেছিলাম আমি গত ক্লাসে? জেনারেল রিজার্ভ বলেছিলাম, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড বলেছিলাম। এই ধরনের ফান্ডগুলো তৈরি করা হয় রিটেন্ড আর্নিংসের মাধ্যমে। আর রিটেন্ড আর্নিংসের খরচ একটাই, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা হচ্ছে আমি রিটেন্ড আর্নিংসে যে তহবিল আছে সেই তহবিলে টাকা না রেখে এটা আমি কিন্তু ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারকে দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না, বা শেয়ার হোল্ডাররা এটা ডিভিডেন্ড হিসেবে নিল না, এটা রিটেন্ড আর্নিংসে রেখে দেওয়া হলো। এটাই হচ্ছে রিটেন্ড আর্নিংসের অপরচুনিটি কস্ট। অর্থাৎ কস্ট অফ রিটেন্ড আর্নিংস ইজ ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই প্রাইস ইন্টু প্লাস গ্রোথ রেট। এখান থেকে আবার পার্সোনাল ট্যাক্সটাকে মাইনাস করে দিতে হয়। ইজ ইকুয়াল টু কস্ট অফ ইকুইটি ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট। ঠিক আছে? এইভাবে আমরা দুটোকে রিলেট করতে পারি। এখন ধরো ইনফ্লেশন হলো, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হওয়ার কারণে মূলধন ব্যয় ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে হয়? অবশ্যই প্রভাব পড়ে। কীরকম? ইনফ্লেশন ধরো বন্ড মার্কেট, মুদ্রাস্ফীতি হলো কিন্তু বন্ড মার্কেটে অলরেডি ইন্ডেঞ্চারে ইন্টারেস্ট রেটটা ফিক্সড করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি হোক বা না হোক, দে ডোন্ট কেয়ার, দ্য ফার্ম ডোন্ট কেয়ার, অলরেডি তারা ইন্টারেস্ট রেটটা ফিক্সড করে দিয়েছে। সো তারা যেই রেটটা দিয়েছে সেই রেটটাই একজন ইনভেস্টরকে নিতে হবে। ইনফ্লেশন হলে তখন ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হবে, যে ফার্মটা, যে ইস্যুয়ার, যে বন্ড ইস্যুয়ার, সে লাভবান হবে। আবার ইনফ্লেশন যখন হলো ওই টাইমে নতুন করে যদি বন্ড ইস্যু করা হয় তখন রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা বেড়ে যাবে, কারণ ইনফ্লেশন একটা রিস্ক। ইনফ্লেশন রিস্কের কারণে ইনফ্লেশন প্রিমিয়াম দিতে হয়। প্রিমিয়ামের ব্যাপারটা এর আগে বলেছি আমি, রিয়েল রিস্ক ফ্রি রেটের সাথে রিস্ক প্রিমিয়াম যুক্ত হয়, ইনফ্লেশন রিলেটেড প্রিমিয়াম যুক্ত হয়। এরপর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ইনফ্লেশন বাংলাদেশের 7%। 7% অবশ্যই আমি যদি না পাই কোনো একটা সিকিউরিটি থেকে মিনিমাম, তাহলে আমি সেই সিকিউরিটিতে ইনভেস্ট করব কেন? সঞ্চয়পত্রে 11% দিচ্ছে, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আমি ঠিকমতো পাচ্ছি, সুতরাং সঞ্চয়পত্রে ইনভেস্ট করাটা আমার জন্য সবচেয়ে লাভজনক।
ঠিক আছে, তবে তাহলে এই ক্লাস থেকে আমরা সামারি যদি করতে চাই তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কস্ট অফ ইকুইটির ব্যাপারে পেলাম, আমরা কস্ট অফ প্রেফার্ড স্টকের ব্যাপারে পেলাম, আমরা কস্ট অফ ডেটের ব্যাপারে পেলাম, আমরা কস্ট অফ রিটেন আর্নিংসের ব্যাপারে পেলাম। আমরা একটা গ্রাফ দেখলাম, যে গ্রাফ অনুযায়ী আমরা জানতে পারলাম যে রিস্ক সবচেয়ে বেশি কমন স্টকে যখন তুমি ইনভেস্ট করবা তখন। আর যখন তুমি ডেফিনিশনে চলে যাচ্ছ কস্ট অফ ক্যাপিটালে, সেক্ষেত্রে তোমাকে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের ডেফিনিশনটা তোমাকে বলতে হবে। আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের সাথে সম্পর্কিত কি? মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নের আরেকটা নাম কি হতে পারে? আরেকটা নাম হতে পারে অপরচুনিটি কস্ট, কিংবা হতে পারে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কিংবা হতে পারে সেটা কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন না পেলে কেউ কখনো ইনভেস্ট করবে না। আর ওয়েটেড এভারেজটা যখন তুমি বের করবে তখন অবশ্যই তোমার প্রত্যেকটা সোর্সের ক্যাপিটালকে প্রপোর্শনেটলি ভাগ করে নিতে হবে। এরপর প্রত্যেকটা প্রপোর্শন অর্থাৎ প্রত্যেকটা ওয়েটের সাথে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কস্টকে তোমার গুণ করতে হবে। আর সব মিলিয়ে ম্যাথমেটিক্যাল বিষয় যেটা আসতে পারে ওই যে খুব ছোট ছোট যে অঙ্কগুলো, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই কস্ট অফ ডেট ইন্টু 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স রেট, এটা কিসের সূত্র? অপরিশোধ্য ঋণপত্রের সূত্র। কিংবা ধরো অগ্রাধিকার শেয়ারের ব্যয়, কিংবা ধরো ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলে যে সূত্রটা, সেই সূত্রটার উপর ভিত্তি করে একটা ম্যাথ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে আসছে। এই জাতীয় ম্যাথগুলো আসতে পারে তোমার এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা পরিধিটা ছোট, তবে এই ছোট্ট পরিধি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। এই যে আমি ক্যাপিটাল স্ট্রাকচারের কথা বললাম, ক্যাপিটাল স্ট্রাকচারের ব্যাপারটা মনে রাখবা। ক্যাপিটাল স্ট্রাকচার আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি সেটা মনে রাখবা। আলটিমেটলি এই চ্যাপ্টার নিয়ে বলতে গেলে আর তেমন কিছুই বাকি রইল না। পুরো চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ ফিনিক্সের সাথে থাকার জন্য। আশা করি সামনের ক্লাসে মূলধন বাজেটিংয়ের ব্যাপারে আলোচনা করার সুযোগ হবে আমাদের। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।